অ্যান্সি, ত্রিধা ইজ কামিং। রিয়ানের কথায় আয়ানও নড়ে চড়ে ড্রাইভিং সিটে বসলো। ত্রিধা ছেলেটিকে নিয়ে এসে পিছনের ব্যাক সিটে বসিয়ে নিজেও বসে পড়লো। আয়ান সাথে সাথে গাড়ি স্টার্ট দিল। ফজরের আজান পড়তেই ঘুম হালকা হয়ে এসেছে রোজার, তবুও কমফোর্টার গায়ে জড়িয়ে আছে। কি মিষ্টি একটা সুবাস! এটাই তো সেই চন্দন কাঠের সুবাস যার গন্ধ আসে নির্ণয় চৌধুরীর গায়ে থেকে, তার বেড থেকেও একই সুবাস। কেমন যেন নেশা ধরানো সুবাস একটা। রোজা বুক ভরে একবার শ্বাস নিল। পরক্ষণে মনে পড়ল রোজা নির্ণয়ের ঘরে। তাহলে নির্ণয় কোথায়? চৌকিতে চোখ খুলে তাকালো রোজা। আড়মোড়া ভেঙে উঠে বসতে সামনে যা ছিল তা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিল না সে। তার দিকে চোখ লাল করে তাকিয়ে আছে একটা কুত্তা। আ আ করে জোরে চেঁচে ইতিমধ্যে বাড়ি মাথায় তুলে ফেলেছে সে। বেচারা টাইগার রোজা চিৎকারে সেও ভ্যাবাচাকা খেয়েছে। অসহায় চোখে তাকিয়ে আছে রোজার দিকে, হয়তো বলার চেষ্টা করছে। আমাকে দেখে চিল্লানোর কি আছে রে মেয়ে? আমি কি তোকে খেয়ে ফেলবো নাকি? মাত্র এই বাহিরের কাজ শেষে বাড়িতে ঢুকেছে রিয়ানার নির্ণয়। রোজার চিৎকার কানে আসতে একজন অপরজনের মুখে তাকিয়ে আছে। আসলে কি হলো ব্যাপারটা মস্তিষ্কে প্রসেসিং হতে নির্ণয় এক ছুটে এসে দাঁড়ালো রুমের সামনে। রুমে প্রবেশ করতেই দেখলো রোজা বেডের এক কোণে দাঁড়িয়ে দুহাতে চোখ ঢেকে রয়েছে। টাইগার দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। নির্ণয় এগিয়ে এলো রোজার কাছে। রোজ, আর ইউ ওকে? চেনা পরিচিত কণ্ঠ কানে আসতে মুখ থেকে হাত সরিয়ে দৌড়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে। নির্ণয় ভাই, আপনি কোথায় ছিলেন? আমাকে একা রেখে কোথায় গিয়েছিলেন আপনি? হ্যাঁ হ্যাঁ। টাইগারদের উপর আবারও চোখ পড়তে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নির্ণয়কে। ওটা এইখানে কেন? ওটাকে বের করুন প্লিজ নির্ণয় ভাই। লিসেন রোজ, ও কিচ্ছু করবে না তোকে। আমি বাইরে গিয়েছিলাম, তাই ওকে রুমে পাহাড়ে রেখে গিয়েছিলাম। কথাটা বলেই রোজকে কোলে তুলে নিল নির্ণয়। রোজা এখনো ভয়ে দু চোখ খিচে বন্ধ করে রয়েছে। রোজ মেরি বাচ্চা, লুক এট মি প্লিজ। রোজা ঘাড় নাড়িয়ে জবাব দিল, মানে সে মাথা তুলবে না। বিলিভ মি, ও তোকে কিছু করবে না। আপনি ওটাকে দূরে সরান আমার চোখের সামনে থেকে। হার মেনে নিয়ে নির্ণয় টাইগারকে ইশারা করতে সেই স্থান ত্যাগ করলো। এখন তো মুখটা তোল, চলে গেছে। নির্ণয় কথায় কাঁধ থেকে মুখ তুলল রোজা। নির্ণয় রোজার মুখের দিকে তাকাতে যেন চোখ আটকে গেল তার। কান্না করে ফেস পুরে লাল বানিয়ে ফেলেছে। নাকের উপরের অংশ বেশ লাল হয়ে আছে। চোখে পানির দাগ ইতিমধ্যে মুখে বসে গিয়েছে। নির্ণয় রোজাকে কোলে করে ওয়াশরুমের সামনে নামিয়ে দিয়ে আসলো। ফ্রেশ হয়ে আয়, আমি ওয়েট করছি। রোজা ওয়াশরুমে গিয়ে ব্রাশ করে হাত মুখ ধুয়ে বেরিয়ে এলো। বেডের কাছে যেতেই দেখলো কিছু শপিং রাখা। তার পাশে বসে নির্ণয় ফোন ঘাটছে। রোজা ব্যাগগুলোর দিকে ভ্রু কুচকে তাকিয়ে থেকে নির্ণয়ের সামনে এসে হাঁটু ভাঁজ করে বাচ্চাদের মতো ঠোঁট ফুলিয়ে বসলো। ও নির্ণয় ভাই, আজকে একটু বাইরে ঘুরতে নিয়ে যাবেন আমায়? রোজার কথায় ফোন থেকে চোখ সরিয়ে রোজার দিকে তাকালো। তারপর গম্ভীর স্বরে বলল, আমার তোকে নিয়ে ঘোরার মতো বেহুদের সময় নেই রোজ। রিয়ানকে বলিস, ও নিয়ে যাবে। আমি ভাইজানের সাথে যাব না, আপনার সাথেই যাব। আর আপনি নিয়ে যাবেন আমাকে? পারবো না। তোর বাবকে আমাকে চাকর রেখেছে? আসলেই নিয়ে যাবেন না তো? না, সত্যি নিয়ে যাবেন না? সত্যি নেব না। ঠিক দরকার নেই। বলেই ছুটে বেরিয়ে গেল রোজা। নিজের বরাদ্দকৃত রুমে গিয়ে ধূপ করে দরজা লাগিয়ে দিল। দরজা এত জোরে লাগানোর শব্দে রিয়ান গিয়ে বেশ কয়েকবার ডাকলো রোজাকে। রোজা, এই রোজা, দরজা খোল বলছি। রোজা। রোজার দরজা খুলছে না দেখে রিয়ান নীরে রুমের দিকে পা বাড়ালো। রিধিমা এসেছিল খাবারের জন্য রোজাকে ডাকতে। বেশ কয়েকবার ডাকার পরেও যখন সাড়া পেল না তখন নিজের ঘরে চলে গেল। রিয়ান এসেছে নির্ণয়ের ঘরে। ভাই, বনু দরজা খুলছে না ভাই। তুমি কি ওকে কিছু বলেছো ভাই? বলেছে। ওকে নিয়ে ঘুরে বেড়ানোর মতো বেহুদার সময় আমার নেই। তাতে তোর বোনের রাগ। কেন ভাই? ওকে নিয়ে বের হতে সমস্যা কোথায় তোমার? ওর রাগ ভাঙাও জলদি গিয়ে, না হলে আমার বোনকে তোমার থেকে সরানোর জন্য প্রথম শত্রু আমিই হয়ে দাঁড়াবো বলে রাখলাম। বাই চান্স তুই কি আমাকে থ্রেট দিচ্ছিস? সাবধান করলাম ভাই, আমার বোনের চোখের পানি আমি সহ্য করব না। কথা শেষ করে গটগট করে বেরিয়ে গেল রিয়ান। কি হলো ব্যাপারটা? দুই ভাই বোন মিলে তো আমার মাথায় উঠে নাচতে শুরু করছে রীতিমতো। রোজ, তোকে যাচ্ছে কি করব, আই হ্যাভ নো আইডিয়া। বলেই ফোন পকেটে রেখে বেরিয়ে রোজার ঘরের দিকে গেল নির্ণয়। দরজার সামনে এসে ডাকতে লাগলো, রোজ, এই রোজ, দরজা খোল। রোজ। ভেতর থেকে কোনো সাড়া না আসায় রাগ যেন তিত্তির করে বাড়ছে তার। বড় একটা নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করে আবারও ডাকতে শুরু করলো। রোজ পাখি, প্লিজ দরজা খোল, ঘুরতে নিয়ে যাব, এই যে ওয়াদা করছে। না, এবারেও ভিতর থেকে কোনো সাড়া এলো না। নির্ণয় এবার যেন বেশ অধৈর্য হয়ে পড়েছে। রোজ, লাস্ট ওয়ার্নিং দিচ্ছে, হয় দরজা খুলবি, নাহলে আমি ভেঙে ভিতরে আসবো। এতে যেন কোনো লাভ হলো না। আর অপেক্ষা করতে পারলো না নির্ণয়। জিম করা বলিষ্ঠ শরীর নিয়ে জোরে জোরে দরজা ধাক্কা দিতে থাকলো। কয়েক মিনিটের মধ্যে দরজা খুলে গেল। নির্ণয় দৌড়ে ঘরে ঢুকলো। তবে ঢুকে যা দেখলো তাতে তার শরীর অবসর উপক্রম। মেঝেতে শুয়ে আছে রোজা, পাশে একটা ছুরি পড়ে আছে।
হাত থেকে রক্ত গড়িয়ে পড়ে ইতিমধ্যে মেঝে ভেসে যাচ্ছে। নির্ণয় এগিয়ে গিয়ে হাঁটু গেড়ে বসলো রোজার পাশে, তারপর নিজেকে সামলে রোজার মাথা কোলে তুলে নিল। হাত পা ঠান্ডা হয়ে আছে, নিঃশ্বাস পড়ছে তবে খুব ক্ষীণ। নির্ণয়ের চোখ শান্ত, অনুভূতি শূন্য। নির্ণয় পকেট থেকে রুমাল বের করে বেঁধে দিল রোজার হাত, তারপর কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দ্রুত ফোন বের করে ডাকলো ডক্টরকে। রেস্টুরেন্টের উদ্দেশ্যে বেরিয়েছে নীলিমা। বাসা থেকে রেস্টুরেন্ট কাছে হয়, সে হেঁটেই পৌঁছায় সেখানে। আজও তাই, ফাঁকা রাস্তায় তেমন গাড়ি চলাচল নেই। রেস্টুরেন্টের কাছাকাছি যেতে একটা গাড়ি এসে থামলো তার পাশে। কিছুটা চমকে তাকালো নীলিমা। ফর্মাল গেটআপে গাড়ি থেকে নামছে অপূর্ব। চুলগুলো জেল দিয়ে বেশ সুন্দর করে সেট করা, চোখে কালো সানগ্লাস। লম্বায় কতই বা হবে, 5 ফিট 10। নীলিমা বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছে তাকে। অপূর্ব ধীর পায়ে এগিয়ে আসছে তার দিকে। নীলিমার যেন কোনো দিকে খেয়াল নেই, সে তো ব্যস্ত তার সামনের ব্যক্তিটিকে পর্যবেক্ষণ করতে। অপূর্ব ভ্রু কুঁচকে নীলিমার সামনে তুড়ি বাজাতেই যে হুঁশ ফিরল তার। আপনি এখানে? কেন, আসা বারণ বুঝি? এর মা, তা কেন হবে? আসলে আমি তা বলতে চাইনি। তো কি বলতে চেয়েছেন শুনি? না, কিছু না। তা মিস নীলিমা, আমরা কি কোথায় বসতে পারি? কি মানে আসলে? কি মানে করছেন? আমার তো রেস্টুরেন্টে যেতে হবে। মানে? সামনে রেস্টুরেন্টে আমি পার্ট টাইম জব করি, তাই আমাকে এখন যেতে হবে। আচ্ছা, তাহলে চলুন ওখানেই বসি। না মানে? কোনো মানে না বলেই হাঁটা ধরলো অপূর্ব। নীলিমাও কোনো কথা না বলে পেছনে যেতে লাগলো। ডাক্তার এসে হাতে ড্রেসিং করে দিয়েছে রোজার, স্যালাইন চলছে। আর পাশেই বসে আছে রিধিমা। রিয়ান গেছে ডক্টরকে এগিয়ে দিতে। রিধিমা বোনের পাশে বসে চোখে জল ফেলে যাচ্ছে। কে জানতো তার এত আদরের বোন এই কাণ্ড করে বসবে। নির্ণয় দরজার কাছে দাঁড়ানো নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে আছে রোজার দিকে। তার যেন অনুভূতিরা গুমড়ে ধরে রেখেছে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। কিন্তু কেন? ছেলেরাও কি কাঁদে? হয়তো কাঁদে। নির্ণয় কি কেঁদেছে? ডক্টরকে এগিয়ে দিয়ে বোনকে দেখার জন্য আবারও এসেছে রিয়ান। নির্ণয়কে দরজায় দাঁড়িয়ে থাকতে দেখে কাঁধে হাত রাখলো তার। ভাই, নির্ণয় শান্ত দৃষ্টিতে তাকালো তার দিকে, তবে মুখে কিছু বলল না। ভেঙে পড়ো না ভাই, সব ঠিক হয়ে যাবে। এবারেও চুপ নির্ণয়। রিয়ান আর কিছু না বলে ভেতরে গেল বোনের কাছে। রোজার কাছে গিয়ে স্যালাইন চেক করলো, তারপর বোনের মাথায় হাত বুলিয়ে রিধিমা কে ইশারায় বাহিরে যেতে বলল। রিধিমা কান্না চেপে বেরিয়ে যেতে নিলে নির্ণয়ের দিকে একবার তাকালো, চোখ নামিয়ে আবারও ছুটে চলে গেল। রিয়ানও বেরিয়ে গেল রুম থেকে। সকলে বেরিয়ে যেতে নির্ণয় হাঁটু ভাঁজ করে মেঝেতে বসে তাকিয়ে রইল রোজার মুখ পানে। টুপ করে দুফোঁটা চোখের জল গড়িয়ে পড়ল তার। আমি খুব খারাপ, তাই না রে রোজ? আমি কখনোই তোকে প্রোটেক্ট করতে পারিনি। তুই কেন এমন করলি রোজ? আমাকে এত কষ্ট দিয়ে কি শান্তি পাস তুই? আজকে তোর কিছু হলে আমি কি নিয়ে বাঁচতাম বলতে পারিস? থেমে গেল নির্ণয়, হাত দিয়ে চোখ মুছে নিল। শুষ্ক ঢোক গিলে হাত রাখলো রোজার মুখে। আবারও বলতে শুরু করলো। জানিস রোজ, আসলে তোর মতো কেউ হবে না। তোর মধ্যে আলাদা কিছু একটা আছে, সবার থেকে অন্যরকম। এক অন্যরকম শান্তি যা পৃথিবীর কোথাও খুঁজে পাওয়া যাবে না। ওইটা তোর কাছে আছে। কিছু তো আছে, নাহলে কেন আমি এত বছরও বলতে পারিনি তোকে? কেন আমার অনুভূতি জড়িয়ে শুধুই তুই? মন খারাপ একাকিত্ব যখন আমাকে গ্রাস করে, আমার সে পরিণত করেছে। তোর ছবি আমাকে প্রশান্তি দিত। আমি অমানুষ রোজ, ধ্বংসের আরেক নাম নির্ণয় চৌধুরী। তবে তোর কাছে আমি তোর প্রিয় নির্ণয় ভাই। এত পাপের মাঝে তুই নিষ্পাপ রোজ, আমার রোজ, আমার শান্তি। থেমে গেল নির্ণয়, হঠাৎ চোয়াল শক্ত হয়ে এলো তার। পৃথিবীতে যেদিন প্রথম এসেছিলে সেদিন তোকে আমার করে নিয়েছিলাম। তোর জন্মই হয়েছে আমার জন্য, আমার গড়ে তোলা তুই। আমার এতদিনের কষ্ট আমি বৃথা যেতে দেব না। বাংলাদেশে ফিরব, খুব শীঘ্রই ফিরব। কথা শেষ করে উঠে দাঁড়ালো নির্ণয়, ঠোঁট ছোয়ালো রোজার কপালে, তারপর বেরিয়ে গেল রুম থেকে। বিছানায় পাশে টি টেবিলে ওয়াইনের বোতলে রাখা, তার পাশে কুশনের উপর বসে সিগারেট টানছে ত্রিধা। এক হাতে ওয়াইনের গ্লাস, অপর হাতে সিগারেট। নিজের অব্যক্ত জীবন নিয়ে তার ভাবনা শেষ নেই। ঘৃণা হয় জীবন নিয়ে তার। শালার বাপমা জন্ম দিয়ে যার যার মতো চলে গেল। একের পর এক ওয়াইনের গ্লাস খালি করছে ত্রিধা। পাশে রাখা ভাইব্রেট করা ফোনটা কেঁপে উঠতে ওয়াইনের গ্লাস রেখে ফোন হাতে তুলে নিল সে। দেশি ভেড়া নামে সেভ করা নাম্বারে চোখ পড়তে ভ্রু কুচকে নিল সে। কিছুক্ষণ নাম্বারের দিকে তাকিয়ে চলে গেল দরজার কাছে। দরজা খুলে দিলে কাদো কাদো মুখ করে ভিতরে প্রবেশ করলো রিয়ান। ত্রিধা দরজা লাগিয়ে সে আবারও কুশনে বসতে বসতে বলল, তুই এখানে কেন? কে চাই? চাই তো অনেক কিছুই। তার আগে এইটা বল, এভাবে নেশা করেছিস কেন? বাল ফালানোর জন্য। ফাক। কাম অন, আয় দেখি কত জোর। ও রিয়েলি বেবি, আই এম কামিং।
বলেই শার্টের বোতাম খুলতে খুলতে এগিয়ে গেল রিয়ান। ত্রিধার কাছে আসতে রিয়ানের শার্টের কলার চেপে ধরল সে। হাঁটু ভাঁজ করে উষ্টা দিল। রিয়ানের পায়ে ব্যথায় চোখ মুখ খিচে নিল রিয়ান। শখ মিটছে? ত্রিধার কথার প্রতিউত্তর করলো না। ব্যথা কমে আসতে বিছানায় গিয়ে বসে পড়ল। ত্রিধা একটা গ্লাসে ওয়াইন ঢেলে এগিয়ে দিল তার দিকে। কেন এসেছিস? ভালো লাগছিল না রে, রোজ হাতের কেটেছে জেদ করে। এখন মনে হচ্ছে ওকে জার্মানি না আনলেই বোধহয় ভালো হতো। কি বলিস? বারবি ডল এমন করেছে কেন? মেয়েটা খুব জেদি রে, ওর বাচ্চামোর স্বভাব এখনো যায় নাই, নাম মাত্র বড় হয়েছে। পরিবারের সকলের খুব আদরের। ওর কিছু হইলে মা বাবাকে কি করে মুখ দেখাবো আমি? তোরা কত সুখী, তাই না রিয়ান? তোদের পরিবার আছে, আর আমাকে দেখ, বাবা মা থেকেও নেই, পরিবার ওইটা তো আরও আগে নেই। জানিস, আমার না একটা পরিবারের খুব দরকার ছিল, কতগুলো ভালোবাসার মানুষের দরকার ছিল। ভাগ্য আমার সাথে ছলনা করলো। কেন বলতে পারিস? যে বয়সে বাচ্চারা বাবা মায়ের সান্নিধ্য পেতে চায়, সে বয়সে আমি তাদের বিচ্ছেদ দেখি। কথাগুলো বলেই ওয়াইনের গ্লাসে চুমুক দিল ত্রিধা। রিয়ান এক মনে তাকে কথাগুলো শুনছিল। তার কি বলা উচিত ভেবে পাচ্ছে না সে। বিছানা ছেড়ে উঠে গিয়ে বসলো ত্রিধার পাশে, হাত রাখলো তার মাথায়। রিয়ানকে পাশে পেয়ে ত্রিধা মাথা রাখলো তার বুকে। নেশা বেশ চড়ে গিয়েছে তার। বিড়বিড় করে বলতে লাগলো, কেন এমন হলো আমার সাথে? কেন এমন হলো? রিয়ান কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দিল তাকে। তারপর নিজেই এসে কুশনে ঘুমিয়ে পড়ল। মেয়েটা কষ্টের পাহাড়টা যদি ভাঙা সুযোগ পেত, সারাদিন দা কুমড়োর মতো হয়ে থাকলেও মেয়েটাকে অসম্ভব ভালোবাসে রিয়ান। বিছানার দিকে মুখ করে শুয়ে পর্যবেক্ষণ করতে লাগলো ত্রিধার ঘুমন্ত মুখটি। একদম বাচ্চা বাচ্চা লাগছে, নিষ্পাপ মুখ। এখনই জেগে থাকলে হয়তো বলতো, তুই আমার আশেপাশেও আসবি না হারামখোর। কথাগুলো ভেবেই মুচকি হাসলো রিয়ান। এমন নয় যে সে ত্রিধাকে ছেড়ে দেয়। ছেড়ে দেওয়ার কথাটা ভাবলেও বুকে অসহ্য যন্ত্রণা হয় তার। ভালোবাসা বুঝি এমনই হয়। গভীর রাতে বাড়ি ফিরেছে নির্ণয়। পুরো শরীরে জখম হয়ে আছে তার। হাত চলে গিয়ে সেখান থেকে রক্ত পড়ছে, তাতে যেন কোনো ভ্রুক্ষেপ নেই তার। সিঁড়ি বেয়ে উঠে সোজা রোজার ঘরের দরজার সামনে এসে দাঁড়ালো সে। দরজা লক করা না থাকে অনায়াসে ভিতরে প্রবেশ করলো সে। বিছানায় শুয়ে আছে রোজা, তার মাথার কাছে বসে বসে ঘুমোচ্ছে রিধিমা। নির্ণয় বিছানার কাছে এগিয়ে গিয়ে রিধিমাকে ডাকতে চোখ খুলল সে। ভাই, কখন আসলে? এখানে বসে বসে ঘুমোতে হবে না, ঘরে গিয়ে ঘুমো। আচ্ছা ভাই। বলেই বাধ্য মেয়ের মতো উঠে দাঁড়ালো রিধিমা। দরজার দিকে পা বাড়াতে খেয়াল করলো নির্ণয়ের ক্ষত স্থান। ভাই, তোমার হাতের শেষ করার আগেই হাতের ইশারায় থামিয়ে দিল নির্ণয়। আমি ঠিক আছে, তুই যা। রিধিমা কিছু না বলে চলে যেতে নিলে নির্ণয়ের ডাকে ঘুরে তাকালো। বৃদ্ধ, ভাইয়ের আদরে মাখা ডাক শুনে চোখ ছলছল করে উঠল তার। রোজ খেয়েছিল কিছু? রিধিমা বুঝলো ভাইয়ের ব্যাকুলতা, কণ্ঠ খাদে নামিয়ে বলল, খেতে চাইছিল না, তবে মেডিসিন খেতে হবে, তবে মেডিসিন নিতে হবে, তাই শুধু স্যুপ খাইয়েছিলাম। ঘুমের মধ্যে বেশ কয়েকবার তোমার নাম নিয়েছে। নির্ণয় বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। তাকালো রোজার মুখের পানে। একদিনে কেমন হয়ে গিয়েছে মেয়েটা, মুখটা শুকনো দেখাচ্ছে। রিধিমা চলে গেল নিজের রুমের উদ্দেশ্যে। যাওয়ার সময় দরজা টেনে দিয়ে গিয়েছে। নির্ণয় মন ভরে দেখছে তার প্রেয়সীকে, তার বাচ্চা বউকে। কিছুক্ষণ তাকিয়ে থেকে ফার্স্ট এড বক্স খুঁজতে শুরু করলো। কিছুক্ষণের মধ্যে পেয়েও গেল। রোজের মাথা কাছে বসে হাতে ওষুধ লাগাতে শুরু করলো। ওষুধ লাগিয়ে ব্যান্ডেজ করে দিল। আবারও তাকালো রোজার মুখের দিকে। তারপর সেখান থেকে বেরিয়ে গেল নিজের রুমের দিকে। মাথাটা ভীষণ ধরেছে, লম্বা একটা শাওয়ার নেওয়ার প্রয়োজন তার। রুমে প্রবেশ করে টাওয়েল আর কাবার থেকে একটা কালো টি শার্ট আর ট্রাউজার নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। 20 মিনিট পর বেরিয়ে এলো। চুলগুলো ভালো করে মুছে নিয়ে হাঁটা ধরলো রোজার রুমের দিকে। তবে যাওয়ার আগে চোখ পড়লো টাইগারের ঘরের দিকে। নির্ণয় টাইগারের ঘরের দরজা থেকে ভেতরে পর্যবেক্ষণ করে নিয়ে রোজার রুমে গেল। ঘুমোতে চায় সে। ঘরে এসে দরজা লক করে দিল। লাইট অফ করে ডিম লাইট অন করে দিয়ে শুয়ে পড়লো রোজার পাশে। আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল নিজের সাথে। আফটার অল তার বিয়ে করা বউ বলে কথা। তবে এই মেয়ে কি তা জানে? না, জানবেই বা কি করে? কেউ কি তাকে জানিয়েছে নাকি? একদম না। রোজাকে বুকে নিয়ে ডুব দিল অতীতে। রোজার যখন 4 বছর, নির্ণয় তখন 11 বছর। এর মাঝে নির্ণয় জেদ ধরেছে সে রোজাকে বিয়ে করবে। তার পরীকে তার বউ হিসেবে চায় মানে চায়। বাড়ির কেউ আপত্তি করেনি সেদিন। ঘরের মেয়ে ঘরে রাখবে এইভাবে মুন্সি ডেকে ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল তাদের। ছোট্ট রোজাকে পরানো হয়েছিল লাল টুকটুকে শাড়ি। তার কোলে ছিল ছোট একটা পুতুল। তাকে বলা হয়েছিল পুতুলের বিয়ে হবে আজ। 11 বছরের নির্ণয় সেদিন 4 বছরের রোজাকে দেখে নতুন এক অনুভূতির জোয়ারে ভেসে গিয়েছিল। বয়স না হওয়ায় ইসলামী শরীয়তে বিয়ে পড়ানো হয়েছিল দুজনার। ঠিক হয়েছিল বড় হলে তখন রেজিস্ট্রি করানো হবে। তবে এত বছর এইসব ভাবনার মাঝে ঘুমের দেশে পাড়ি জমায় নির্ণয়।
জ্বরে বিছানায় পড়ে আছে নীলিমা, শরীর যেন চলছে না। দুদিন জ্বরে বেশ কাহিল করেছে তাকে। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। জেমি এসে খাবার দিয়ে গেছে বেশ কিছুক্ষণ আগে, তবে তার ওঠার শক্তি হচ্ছে না। শরীরে এখনো বেশ জ্বর, জ্বরে গা গুলিয়ে আসছে তার। অনেক কষ্টে উঠে বসলো বিছানায়, মাথাটা কিছুক্ষণ চেপে বসে রইল। তার ধীর পায়ে উঠে এগিয়ে গেল ফ্রেশ হতে। 10 মিনিট পর ফ্রেশ হয়ে এসে খাবারের প্লেট হাতে নিল। খেতে একদম ইচ্ছে করছে না। অনেক কষ্টে দুবার মুখে দিল, আর খেতে পারল না সে। খাবার প্লেট রেখে হাত ধুয়ে নিল। তার মেডিসিন খেয়ে আবারও শুয়ে পড়ল। বালিশের পাশে রাখা ফোনটা বেজে উঠল। অপরিচিত নাম্বার দেখে নি ওভাবে ফোনটা রেখে দিল সে। ফোন বেজে বেজে কেটে গেল। তবে কিছুক্ষণ থেমে আবারও একই নাম্বারে কল এসেছে। নীলিমা ফোন রিসিভ করে চুপ করে রইল। অপর পাশের মানুষটিও মেয়ে না ছেলে তা বোঝার চেষ্টা করছে সে, তবে মানুষটিও তার মতো বোবা বনে গেছে। বেশ অনেকক্ষণ থেকেই চলছে তাদের বোবা খেলা। অপূর্ব যেন এবার নিজের ধৈর্য হারিয়ে ফেলছে। নীরবতা ভাঙে শান্ত কণ্ঠে বলে উঠল, কেমন আছো নীলিমা? কথাটা কর্ণপাত হতেই যেন নীলিমার শরীরে হিমশীতল বাতাস বয়ে যাচ্ছে। অনুভূতিরা যে ছুটে পালাতে চাইছে। আচ্ছা, এমন কেন হচ্ছে তার? কি হলো, কথা বলছো না যে? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? শরীর ভালো আছে তো? জ্বর কমেছে? জি না। ঔষধ খেয়েছো? জি। এর মাঝে নীলিমা ভাবতে বসলো, উনি কিভাবে জানলো যে আমার জ্বর? আমি তো ওনাকে বলিনি। ওনাকে কি জিজ্ঞাসা করব? কি হলো, চুপ কেন? আসলে কি ভাবছো? কিভাবে জানলাম? কাল তোমার রেস্টুরেন্টে গিয়েছিলাম তোমার খবর নিতে। তখন একজন স্টাফ বললো তুমি 2 দিন যাবৎ আসছো না। তোমার নাম্বার সেখান থেকেই নিয়েছিলাম। তারপর কলও দিয়েছিলাম, তবে তুমি ঘুমিয়েছিলে। 4 বারের মাথায় কল রিসিভ করেছিল তোমার রুমমেট জুনি, তখনই শুনেছিলাম। আমি ঘুমাবো। পালিয়ে যাচ্ছে উত্তর দেওয়ার ভয়ে? পালাচ্ছি না, আমার কিছুটা সময় লাগবে। সময় নাও, তবে উত্তর যেন হ্যাঁ হয়। অপেক্ষায় থাকবো। ভালো থেকো। কথা শেষ করে কল ডিসকানেক্ট করে দিল। ফোনটা আগে জায়গায় রেখে আধা হয়ে বসলো নীলিমা। ভাবতে লাগলো সেদিনের কথা। রেস্টুরেন্টে প্রবেশ করছে অপূর্ব, তার পিছনে নীলিমা। অপূর্ব প্রথমে গিয়ে ম্যানেজারকে বলে ছুটি করিয়ে নিল তার। একটা টেবিল বুক করে সেখানে গিয়ে বসলো। নীলিমাও গিয়ে বসলো সামনের চেয়ারে। 2টো কফি অর্ডার করলো অপূর্ব। অপূর্ব বেশ খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করছিল নীলিমাকে। দুজনাই চুপচাপ। অপূর্বকে পর্যবেক্ষণ করতে দেখে নীলিমা যেন হাঁসফাঁস করছিল। তার এসব একদম ভালো লাগছিল না। অপূর্ব নীলিমার অস্বস্তি বুঝতে পেরে মুচকি হেসে নিল। এক ধ্যানে নীলিমাকে দেখে যাচ্ছে সে, যেন এর থেকে গুরুত্বপূর্ণ কাজ নেই তার। নীলিমা আর চোখে বেশ কয়েকবার দেখছে তাকে, যার ফলে চোখাচোখি হয়েছে দুজনে। এতে বেশ লজ্জায় পড়েছে নীলিমা। আমার অর্ধাঙ্গিনী হবেন মিস নীলিমা। দেখুন, আমি কিন্তু আর 5 জনের মতো প্রেম করে সময় নষ্ট করতে পারবো না। তার সোজাসুজি বলছি, বিয়ে করবেন আমাকে? অপূর্বর কথায় চোখ দুটো রসগোল্লার মতো করে তাকিয়ে আছে নীলিমা। সে বুঝতে পারছে না তার কি রিয়াকশন দেওয়া উচিত। বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল তার মুখ পানে। অপূর্ব কিছু সময় থেমে আবারও বলতে লাগলো, আপনি চাইলে সময় নিতে পারেন ভাবার জন্য। ইতিমধ্যে ওয়েটার কফি দিয়ে গেল। অপূর্ব কফিতে চুমুক দিয়ে আবারও তাকালো নীলিমার দিকে। নীলিমা এক ধ্যানে তাকিয়ে তাকিয়ে দেখছে। অপূর্ব তুড়ি বাজাতে যেন ধ্যান ভাঙল তার। আমাকে পরেও দেখা যাবে, এখন কফিটা খান, ঠান্ডা হয়ে যাচ্ছে। নীলিমা কফির কাপ হাতে নিল, তবে চুমুক না দিয়ে কিছু একটা ভাবছে সে। অপূর্ব এবার বেজায় বিরক্ত। এই মেয়ে, কি ভাবছো? অপূর্বের রাগী স্বরে ভড়কে গেল নীলিমা। সে মাথা ডানে বামে নাড়িয়ে কিছু না বুঝিয়ে কফিতে চুমুক দিল। সকাল সকাল নিজের সাথে কিছু জড়িয়ে আছে অনুভব হতে ঘুমের মধ্যে হাঁসফাঁস করতে লাগলো রোজা। চোখ না খুলে ছাড়ানোর চেষ্টা করছে নিজেকে। এতে বেশ বিরক্ত হচ্ছে নির্ণয়, তবে চোখে প্রচুর ঘুম তার। রোজা নিজেকে যত ছাড়িয়ে নিতে চাইছে, নির্ণয় তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিচ্ছে। উফ রোজ, এত নড়িস না তো, ঘুমোতে দে। ব্যাস এইটুকু কথা কানে আসতে তড়িৎ গতিতে চোখ খুলল রোজা। নির্ণয় ভাই কোথা থেকে এলো? আশেপাশে তাকিয়ে নিজেকে নির্ণয়ের বুকে আবিষ্কার করে যেন আরেক দফা শখ খেলো সে। চোখ মুখ খিচে চেঁচিয়ে উঠল রোজা। ঘুমের মধ্যে রোজাকে ছেড়ে দিয়ে ধরফড়িয়ে উঠে নির্ণয়ও চেঁচাতে শুরু করলো। এতে যেন থতমত খেলো রোজা। নিজেকে সামলে নিয়ে বলতে লাগলো, এই অশুভ লোক, আপনি কেন চেঁচাচ্ছেন? চেঁচাবো তো আমি। আপনি আমাকে এইভাবে সাপের মতো পেঁচিয়ে রেখেছেন কেন? কি সমস্যা রোজ? সকাল সকাল বাড়ি মাথা তুলছিস কেন? হ্যাঁ, সমস্যা তো আমারই। আগে বলুন, আপনি আমার রুমে কেন? আবার তার উপর আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলেন কেন? আল্লাহ, কি হবে এখন আমার? আমার তো বিয়ে হবে না, বাচ্চাও হবে না। আমার কি হলো গো? এখন কে বিয়ে করবে আমায়? কি হবে আমার? আমি তো কুমারী, মৃত্যু কপালে ছিল আমার। ইউ টাফার, কান্না বন্ধ কর। আমার আর বিয়ে করা হলো না। তুই জীবনে কয়বার বিয়ে করতে চাস রোজ?
কথাটা কর্ণদয় হতে কান্না থেমে গেল রোজার, সেই সাথে চেঁচামেচিও। তা দেখে মুচকি হাসলো নির্ণয়, ঠোঁটের কোণে হাসি রেখেই বলল, তুই চাইলে কিন্তু তোর বিয়ে, বাচ্চা দুটো দায়িত্ব আমি নিতে পারি। এবার রাগী চোখে তাকালো রোজা। আপনাকে দায়িত্ব নিতে বলেছি আমি, বলিনি তো? আর কয়বার বিয়ে করব মানে কি? একবারই তো হইলো না এখনো। জানেন নির্ণয় ভাই, আমার না অনেক দিনের স্বপ্ন, আমার বিয়ের পর প্রতি বছর বাচ্চা নিয়ে একটা ফুটবল টিম বানাবো আমি। আমার মতো নিষ্পাপ ছেলেকে এত বড় অত্যাচার করতে তোর কষ্ট হবে না রোজ? যা বাবা, আপনাকে কেন অত্যাচার করব? অত্যাচার তো আমার একমাত্র জামাইকে করব। তোর একমাত্র জামাইটাই তো আমি, আমার বউয়ের শখেরও বলিহারি। যাই হোক, আজ থেকে এনার্জি আরো বাড়াতে হবে, ফুটবল টিম বলে কথা। মনে মনে কথাগুলো বলেই বাঁকা হাসলো নির্ণয়। এই নির্ণয় ভাই, হাসেন কেন একা একা? হ্যাঁ না, কিছু না, তুই কন্টিনিউ কর, আমি শুনেছি। আর কি কি চাই তোর? জামাইয়ের সাথে অনেক ঘুরবো, দিন রাত অনেক পিটাবো জামাইকে, মাঝরাতে উঠিয়ে আইসক্রিম আনতে বলবো, চকলেটের বস্তা না আনলে তাকে তো ঘরেই আসতে দিব না। সবই বুঝলাম, তবে পিটাবি কেন এটাও বুঝলাম না। কোনো উত্তর না দিয়ে মিটমিটিয়ে হাসছে রোজা। কি হলো বল, পিটাবি কেন? ও নির্ণয় ভাই, আপনি না কিছুই বোঝেন না, জামাইদের মাঝে মাঝে একটু শাসনে রাখতে হয়, বুঝলেন? কথার মাঝে রোজার চোখ হঠাৎ গিয়ে পড়লো নির্ণয়ের হাতের ব্যান্ডেজের দিকে। বুকটা যেন ধুপ করে উঠলো তার। আপনার হাতে কি হয়েছে নির্ণয় ভাই? কাটলো কি করে? কখন হয়েছে এমন? কুল ডাউন রোজ, সামান্য একটু কেটেছে। রোজ ঠোঁট উল্টে তাকালো নির্ণয়ের মুখ পানে, কাঁদো কাঁদো স্বরে বলল, একটু কাটলে বুঝি কেউ ব্যান্ডেজ করে নির্ণয় ভাই? আমি জানি আপনার অনেকটাই কেটেছে, আপনি আমাকে বলছেন না, বলুন না নির্ণয় ভাই কিভাবে কেটেছে। কেটেছে, তবে তুই যতটা কেটেছিস তার থেকে কম। এখন গিয়ে ফ্রেশ হয়ে আয়, বাইরে যাব আমরা। বাইরে কোথায় যাব? গেলে দেখবি, জলদি আয়। বলে ছুটে ওয়াশরুমে ঢুকলো রোজা। নির্ণয় ওর যাওয়ার পানে হাঁ করে তাকিয়েছিল। এমন সময় ঘরের দরজা কেউ নক করলো। নির্ণয় বিছানা ছেড়ে উঠে দরজার কাছে গিয়ে দরজা খুলতেই দেখলো রিয়ানা ত্রিধা। এ কি আনসি, তুই বারবিডলের ঘরে কেন? আর বারবিডল কই? আমার বউয়ের ঘরে আমি থাকবো না তো পাড়ার প্রতিবেশী ছেলে থাকবে? মানে? ও ত্রিধা, বাইরে দাঁড়িয়েই কথা বলবি নাকি ভিতরে যাবি? তুই থাকলে থাক, আমি ভিতরে গেলাম। কথাটুকু শেষ করে ত্রিধাকে ফেলে রুমে প্রবেশ করলো রিয়ান। ত্রিধা রিয়ানের যাওয়ার পানে তাকিয়ে ভেঙচি কেটে সেও ভিতরে প্রবেশ করলো। কোথায় ভাই? ফ্রেশ হতে গেছে। বল না আনসি, তুই বারবিডলের ঘরে কেন? তোরা কি রাতে একসাথে ছিলি? এত সকালে তোর একসাথে কেন, কি দরকার? ত্রিধা বুঝলো নির্ণয় তার কথা এড়িয়ে গেল। আসলে ভাই, কি আসলে? রোহানের খবর পেয়েছি, ও থাইল্যান্ড আছে। আমাদের দ্রুত কিছু করা উচিত ভাই। আমি আর ত্রিধা ভাবছি থাইল্যান্ড যাব। আমিও যাব। সবাই গেলে বোন রিধিমা ওদের। ওরাও যাবে। ভাই ওইখানে তো ঘুরতে যাচ্ছি না আমরা, জানি না কোন বিপদ ওত পেতে আছে, ওদের নেওয়ার কি ঠিক হবে? আমি থাকতে রোজের গায়ে কেউ একটা সিঙ্গেল টাচ করার সাহস দেখালেও জ্যান্ত পুঁতে দিব আমি ওকে। অপূর্ব আর আয়নকে ইনফর্ম কর। কোথায় যাওয়ার প্ল্যান করছো তোমরা? তোকে বলা যাবে না, তুই ছোট মানুষ, নিজেকে চুপচাপ খেতে বস, আমরা এসছি। আচ্ছা নির্ণয় ভাই, বলেন তো, আমার সাথে আপনার কি শত্রুতা? কোন ফেরে আপনি সবসময় এমন করেন আমার সাথে? তুই আমার জাত শত্রু, এবার যা তো। তুমি আমাকে নিয়ে যাবে তো ভাইজান? কথা শেষ করার আগে রিয়ানের রাম ধমকে থেমে গেল রোজা। থামবি তোরা? দা কুমড়োর মতো লেগে থাকিস দুজনে। রোজা বুড়ি নিজে গিয়ে খাবার খা, রিধিমা অপেক্ষা করছে। আজকে ভার্সিটির প্রথম দিন, লেট যেন না হয়। কি হলো ভাইজান, বলো না, যাবে তো নিয়ে? কথাটা বলে রিয়ানের মুখ পানে তাকালো রোজা, সাথে নির্ণয়কেও আর চোখে পর্যবেক্ষণ করলো। নির্ণয় দাঁত কিরমির করে তাকিয়ে আছে রিয়ানের দিকে। রিয়ান বেশ বুঝতে পারলো সে বড় ফেসেছে দুজনের মাঝে। একবার নির্ণয়ের রাগী মুখ, আরেকবার রোজার দিকে তাকাচ্ছে সে। আমি কিন্তু তোমার সাথেই যাব, না হলে আজই ফোন করে বাসায় বলবো আমাকে বাংলাদেশ ব্যাগ নিয়ে যেতে। আসলে রোজা হয়েছে কি, আমি আর ত্রিধা একটু কাছে বেরোবো। তুই আজ ভাইয়ের সাথে। ভাই যা, আমি বরং অন্যদিন তোকে নিয়ে যাব। কিন্তু অনলি 5 মিনিটের মধ্যেই তোকে খাবার টেবিলে চাই আমি রোজ, নাহলে এবার বিনা টিকিটে বাংলাদেশ পাঠাবো তোকে। কথা শেষ করে বড় বড় পা ফেলে রুম ছেড়ে বেরিয়ে গেল নির্ণয়। দেখলে তো ভাইজান, নির্ণয় ভাই কেমন ধমকে গেল আমায়। আমি বাংলাদেশে যাব ভাইজান, এই অশুভ লোকের কাছে থাকবো না আমি। তুমি আমায় বাংলাদেশে নিয়ে দিয়ে আসো। 2 মিনিট, এখানেই শেষ রোজ। বাকি সময় নষ্ট না করে জলদি যা, না হলে ভাই দুজনের গর্দান নেবে। ভাইজান তুমিও? অসহায় মুখে তাকালো রিয়ান বোনের পানে। রোজা দীর্ঘ একটা নিঃশ্বাস টেনে বেরিয়ে পড়লো রুম থেকে। খাবার টেবিলে বসে আছে নির্ণয়, রিধিমা প্লেটে খাবার সার্ভ করছে।
দ্রুত কদমে দৌড়ে এসে নির্ণয় পাশে চেয়ার টেনে বসলো। রোজা তার পিছনে এলো, রিয়ান আর ত্রিধা। রোজাকে আসতে দেখে বাঁকা হাসলো নির্ণয়। টেবিল থেকে একটা প্লেট উঠিয়ে নিতেই তা টেনে সরিয়ে নিল নির্ণয়। এ কি নির্ণয় ভাই, এখন কি খাবার খেতেও দিবেন না? খেতে দিব না কখন বললাম? তাহলে প্লেট নিয়ে নিলেন কেন? আমার হাতে খাবার খাবি তুই? কেন আমার হাতে কি ঠাড়া পড়েছে যে আপনার হাতে খাবো? বাংলাদেশে তো ঠিকই রিয়ানের হাতে খেতে, এখন আমার হাতে খেলে সমস্যা কই তোর? তো এখন তো ভাইজান আছে, খেলে ওনার হাতে খাবো, আপনার হাতে না। আপনি কথা শেষ করার আগে মুখে খাবার পুড়ে দিল নির্ণয়। জেদ না করে জলদি শেষ কর, ভার্সিটির জন্য লেট হচ্ছে। মাছ বেছে দিন আগে, মাছ না খেয়ে যাব না আমি। পাশে থেকে বাটিতে বাছা মাছ এগিয়ে দিল রিধিমা। নির্ণয় বাটি থেকে মাছ নিয়ে ভাতের সাথে খাইয়ে দিতে লাগলো। রোজাকে খাইয়ে মুখ মুছিয়ে দিল নির্ণয়। তারপর টেবিল থেকে উঠে যেতে যেতে বলল, আমি বাইরে ওয়েট করছি, কাম ফাস্ট। রোজা মুখ বাঁকিয়ে বিদায় নিল সকলের কাছ থেকে। আজ ভার্সিটির প্রথম দিন, তাই একটুও ঝগড়া করতে চায় না সে নির্ণয়ের সাথে। ড্রাইভিং সিটে ড্রাইভ করছে নির্ণয়, পাশেই বসা রোজা, যার দৃষ্টি এখন বাইরে তুষারপাত দেখতে মহাব্যস্ত। নির্ণয় যেন তাতেই ভীষণ বিরক্ত হলো। ধুম করে কাজ তুলে দিতে রেগে বোম হয়ে গেল রোজা। আপনার কি আমার সুখ সহ্য হয় না নির্ণয় ভাই? তোর এমন কেন মনে হলো? আমি শান্তিতে থাকতে চাইলেই আপনি হানা দেন, আবার দূরে যেতে চাইলেই কাছে নেন। আপনার কি মনে হয় আমার কোনো ফিলিংস নেই? আপনি কেন এমন বলেন তো? নির্ণয় মুচকি হাসলো, রাগে এমের হিতাহিত জ্ঞান লোপ পেয়েছে। তোর কি মনে হয় না তুই আমাকে নিয়ে একটু বেশি ভাবিস? ফক অফ নির্ণয় ভাই। সিরিয়াসলি রোজ, আমাকে সামলাতে পারবি? এবার বেশ লজ্জায় পড়ল রোজা। লজ্জায় গাল দুটো লাল বর্ণ ধারণ করেছে। নির্ণয় সেদিকে তাকিয়ে বেশ উচ্চস্বরে হেসে উঠল। ইস, কি সুন্দর সে হাসি! ছেলেরা হাসলে বুঝি এত সুন্দর লাগে? অজান্তেই ভালো লাগা খেলে গেল অষ্টাদশীর মনে। ফুটে উঠল সুপ্ত ভালো লাগা। বেশ কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে থামলো রোজাদের গাড়ি। গাড়ি পার্কিং করে রোজাকে নিয়ে ভার্সিটির গেটে পা রাখতে একদল ছেলে মেয়ে এসে নির্ভরে ঘিরে ধরল তাদের। নির্ণয় শক্ত করে রোজার হাত চেপে ধরল। পর মুহূর্তে দুজন কালো পোশাক পরিহিত লোক এসে ছেলে মেয়েদের সাইডে সরিয়ে নির্ণয়দের যাওয়ার জায়গা করে দিল। এতক্ষণের ঘটা সকল ঘটনা যেন রোজার মাথার উপর দিয়ে উড়ে গাছের ডালে গিয়ে বসেছে। নির্ণয়কে কিছু বলার আগে সে বলে উঠল, তোর মোটা মাথায় এত চাপ দিয়ে ফাটানোর কোনো দরকার নেই। রোজা এবারও কিছু বুঝলো কিনা কে জানে। নির্ণয়ের হাতের বাঁধনে তার হাত থাকায় তাল মিলিয়ে হেঁটে চলছে নির্ণয়ের সাথে। হঠাৎ কিছু বুঝে ওঠার আগেই কই থেকে এক মেয়ে এসে জড়িয়ে ধরল নির্ণয়কে। রোজা যেন চোখ বেরিয়ে আসার উপক্রম। নির্ণয় নিজের বুকের উপর কারো অস্তিত্ব বুঝতে পেরে চোয়াল শক্ত হয়ে এলো নির্ণয়। ওহ নীর বেবি, আই মিস ইউ। এতদিন কোথায় ছিলে তুমি? এক ঝটকায় নিজের বুক থেকে সরিয়ে দিতেই তাল সামলাতে না পেরে মাটিতে আছড়ে পড়ল মেয়েটা। তা দেখে ফিক করে হেসে দিল রোজা। রোজাকে হাসতে দিকে ভীষণ রেগে গেল মেয়েটা। পড়া থেকে উঠে দাঁড়িয়ে রাগে রিরি করতে করতে নির্ণয়ের উদ্দেশ্যে বলল, আমায় ফেললে কেন বে? কত ব্যথা পেয়েছি জানো? আর এই মেয়েটাকে? শি ইজ মাই হার্ট। সোকির সম্বন্ধে কথা বলো যারা। ও তোমার হার্ট হলে আমি কি নিস? ইউ জাস্ট মাই ফ্রেন্ড। কতবার বলতে হবে তোকে? আর সবসময় এইভাবে গায়ে পড়িস কেন তুই? এই প্রস্টিটিউটটার জন্য তুমি তাহলে আমাকে ইগনোর করছো? 2 টাকার মেয়ে, তোকে আমি। বলেই থাপ্পড় মারতে উদ্যত যারা, তা দেখে চোখ মুখ খিচে নিল রোজা। তবে বেশ কিছুক্ষণ পরেও ব্যথা অনুভব না হওয়ায় চোখ খুলল সে। আর তাতেই যেন বেশ বড়সড় শখ খেলো সে। মাটিতে পড়ে আছে যারা, ঠোঁটে এক কোণ কেটে রক্ত ঝরছে তার। তোর সাহস হয় কিভাবে ওকে মারার জন্য হাত তোলার? ওর তোলের মতো শরীরে তোর নোংরা হাত লেগে নোংরা করার মতো সাহসের পর যদি দেখিয়েছিস, আজকে থাপ্পড় মেরেছে, এরপর জানে মেরে দেব। মাইন্ডেড, জানে মেরে দেব। রোজার হাত শক্ত করে ধরে সামনে এগিয়ে গেল নির্ণয়। পেছনে ফেলে গেল রাগে প্রতিহিংসায় জ্বলতে থাকা একজোড়া চোখ। রোজাকে ক্লাসে দিয়ে বেরিয়ে গেছে নির্ণয়। তবে ক্লাসে বিন্দু পরিমাণ মনোযোগ নেই রোজার। তার মাথায় ঘুরছে নির্ণয় বলা তখনকার কথাগুলো। শি ইজ মাই হার্ট, তার নির্ণয় ভাই তাকে হার্ট বলেছে। ভাবনার মাঝে হঠাৎ নির্ণয়কে অনুভব করছে সে। আমার রোজ পাখির কি হয়েছে? রোজা হঠাৎ জড়িয়ে ধরল তাকে। নির্ণয় মুচকি হেসে আগলে নিল তাকে। ও নির্ণয় ভাই, এক আকাশ পরিমাণ ভালোবাসুন না আমায়। আমার মতো সুন্দরী অষ্টাদশী কি আপনার চোখে পড়ে না? আমার এই ফিগার কি আপনার মনে ধরে না? আমার এই গোলাপি ঠোঁট কি আপনার মন শিহরিত করে না? তবে কেন আপনার সবকিছু আমাকে আপনার কাছে টানে? কেন আপনি আশেপাশে থাকলে তলপেটে প্রজাপতি ওড়ে আমার? কেন নিজেকে আপনার বাহুতে অবাধ্য করতে ইচ্ছে হয় আমার? জানেন, আমি না সিনেমায় দেখেছি হিরো হিরোইনের গোলাপি ঠোঁটের প্রেমে পড়ে, লম্বা চুলের প্রেমে পড়ে,
আর আপনি প্রেমে পড়বেন কিভাবে? আপনি তো আমার দিকে তাকানোর সময়টাই পান না। আপনি এত নিরামিষ কেন বলুন তো? আপনি কি আমার হবেন নির্ণয় ভাই? কি আমার হবে বলুন তো? বিধাতা আপনাকে আমার আমার করে দিলে। হঠাৎ কারো ডাকে ঘুম ভাঙে রোজার। আশেপাশে তাকিয়ে দেখে পুরো ক্লাসরুম ফাঁকা, একজন মেয়ে তাকে ডাকছে। আর ইউ ওকে? ইয়াস। উত্তর দিয়ে নিখুঁতভাবে পর্যবেক্ষণ করলো মেয়েটিকে। বিদেশিদের মতো বেশভূষণ নয় তার, লং কুর্তির সাথে জিন্স উপরে ডেনিম জ্যাকেট, চুলগুলো কাত পেরিয়ে পিঠ অব্দি রাখা, কেমন বাংলাদেশি বাংলাদেশি একটা ভাব। মেয়েটিকে অবাক করে দিয়ে প্রশ্ন ছুড়ে রোজা। তুমি বাংলাদেশি? রোজার মুখে নিজের দেশের ভাষা শুনে খুশিতে চকচক করে ওঠে মেয়েটির চোখ। হ্যাঁ, তুমিও বাংলাদেশি? রোজা বসা থেকে উঠে দাঁড়িয়ে জড়িয়ে ধরে মেয়েটিকে। মেয়েটিও আপন করে নেয় রোজাকে। আমি রোজা চৌধুরী। রোজা কথার পৃষ্ঠে সহসায় উত্তর দেয় মেয়েটি। আমি নীলিমা। চলো যেতে যেতে কথা বলা যাক। রোজা আর নীলিমা নিজের ব্যাগ নিয়ে বেরিয়ে যায় ক্লাসরুম থেকে। যেতে যেতে আরও বিভিন্ন ব্যাপারে কথা বলে তারা। গেটের কাছে আসতেই কালো বিএমডাব্লিউ দেখতে পায়, তারই সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে নির্ণয়। রোজা নীলিমার কাছ থেকে বিদায় নিয়ে ছুটে এসে জড়িয়ে ধরে নির্ণয়কে। নির্ণয় যেন এর অপেক্ষায় ছিল। সেও খুশি মনে দুহাতে আগলে নেয় তার কলিজার টুকরাকে। কলিজার টুকরা কথাটা বেশ কম হয়ে গেল না? নির্ণয় জান প্রাণ সব তারই ছোট পাখিটা। রাক্ষসদের প্রাণভ্রমরা যেমন অন্য প্রাণীর মধ্যে সুরক্ষিত থাকে, নির্ণয়ের প্রাণ তারই পাখিতে আবদ্ধ, যাকে কিনা জন্মের পরে নিজের দখলে নিয়েছিল। ভার্সিটি কেমন লাগলো তোর? বলেই টুপ করে একটা চুমু খেলো নির্ণয়ের গালে। কিছু সময়ের জন্য থমকে গেল নির্ণয়ের হার্ট। শ্বাস নিতে যেন ভুলে গেছে সে। ও নির্ণয় ভাই, যাবেন না? রোজার কথায় হুঁশে আসতে রোজার নাক টেলে দিল নির্ণয়। হাসি মুখে বলল, যা গাড়িতে গিয়ে বস। ভার্সিটি শেষে হেঁটে পথ ধরেছে নীলিমা। এখন তাকে রেস্টুরেন্টে যেতে হবে। অর্ধেক পথে গিয়ে হঠাৎ হাতে টান অনুভব করতে ভয়ে কাচুমাচু হয়ে পেছনে ঘুরে সে। চোখ দুটো খিচে বন্ধ করা। চোখ খুলুন মিস। চেনা পরিচিত কণ্ঠে দ্রুত চোখ খুলে সে সামনে অপূর্বকে দেখে যেন ধরে প্রাণ আসে তার। ওহ, আপনি তো এভাবে হাত ধরে কেউ টানে? আমি তো ভয়ে হার্ট অ্যাটাক করতাম। তাই বুঝি? তা নয় তো কি, আমাকে মারতে চান নাকি? একদিন না আপনি মরলে আমি বউ বানাবো কাকে? বউ কথাটা শ্রবণ হতে যেন লজ্জায় এসে ভর করছে নীলিমা। সর্বাঙ্গে লজ্জায় গাল দুটো বেশ ব্লাশ করছে তার। অপূর্ব বেশ বুঝলো তা, তবে নীলিমার লজ্জা আরও বাড়িয়ে দিতে বলল, হাত ধরতেই হার্ট অ্যাটাক? তাহলে বাসর করলে তো আপনাকে খুঁজেই পাবো না। না না বাবা, আমার বাচ্চার ভবিষ্যৎ মাকে তো বাঁচিয়ে রাখতে হবে, নাহলে সন্টু মন্টুরা কই থেকে আসবে বলুন তো? বলেই মুচকি হাসলো সে। নীলিমার তো ইচ্ছে হচ্ছিল মাটির নিচে ঢুকে যেতে, তবে মাটিও বুঝি এখন বেইমানি করছে তার সাথে। চলুন আপনাকে পৌঁছে দেই। না না না, আমি একাই যেতে পারবো। হ্যাঁ, কত পারবেন তা আমার বেশ জানা আছে, আর এখনো আমার উত্তর নেওয়া বাকি। তাই কথা না বাড়িয়ে জলদি গাড়িতে উঠুন। নীলিমা বেশ বুঝলো এ ছেলে নাছোড়বান্দা, কোনোভাবে তাকে বোঝানো তার কর্ম নয়। এই কয়েকদিন তা বেশ বুঝেছে। সে কম তো ইগনোর করেনি তাকে। তাই কথা না বাড়িয়ে গাড়িতে গিয়ে বসলো সে। হাতে থাকা কালো সানগ্লাসটা চোখে দিয়ে গাড়িতে বসলো। বড় একটা রেস্টুরেন্টের সামনে এসে গাড়ি থামালো নির্ণয়। গাড়িতে বকবক করতে করতে কিছুক্ষণ আগে ঘুমিয়েছে রোজা। নির্ণয় গাড়ি থেকে নেমে কোলে তুলে নিল তাকে। হঠাৎ হাওয়ায় ভাসছে এমন অনুভূতি হতেই চোখ খুলে রোজা নিজেকে নির্ণয়ের কোলে আবিষ্কার করে যেন বড় একটা শখ খায় সে। এ কি নির্ণয় ভাই, আপনি কোলে কেন তুলছেন? ব্যথা, হাতে ব্যথা পাবেন তো। লাইক সিরিয়াসলি রোজ, তোর কি আমাকে কোনো দিক দিয়ে নাদান বাচ্চা মনে হয়? ও মা, তাই কখন বললাম? হয়েছে বললি হাতে ব্যথা পাবো? তোর মতো 1.5 ফুটে তুলোর বস্তাকে করে নিতে হাতে ব্যথা? আমি মোটেও 1.5 ফুটই না নির্ণয় ভাই, আপনি একটু বেশি লম্বা। আর তুলো তো হবই, দেখতে কত কিউট দেখেছেন। আমি আপনার মতো তো হাতি না। আমি হাতি না, জিরাফ। কি বললি? বললাম অনেক সুন্দর। এবার নামান তো আমায়। আমার জন্য কত মেয়ে পাগল তুই জানিস, আর তুই কিনা হাতে জিরাফ বানাই দিলে। তো ওদের কোলে নিয়ে বসে থাকেন, একটাকে মাথায়, একটাকে ঘাড়ে, একটাকে কপালে। ও সকালে তো একটাকে বুকেও নিয়েছিলেন। আমি কি একবারও বলেছি আপনার কোলে উঠবো? কেন নিয়েছেন আমায়? বাই এনি চান্স তুই কি জেলাস রোজ? জেলাস মাই ফুট? ব্যাপারটা কি বলতো? সামথিং সামথিং। নাথিং নাথিং নির্ণয় ভাই। কথার মাঝে রোজাকে কোলে নিয়ে রেস্টুরেন্টে প্রবেশ করলো নির্ণয়। পুরো রেস্টুরেন্ট ফাঁকা। রোজাকে একটা টেবিলে বসিয়ে নিজেও বসে পড়লো তার সামনের টেবিলে। এ কি নির্ণয় ভাই, পুরো রেস্টুরেন্ট তো ফাঁকা। আমরা বুঝি, মানে আমরা ছাড়া কেউ আসে না বুঝি এখানে? তখনই পাশ থেকে একজন ওয়েটার এসে বলল, স্যার পুরো রেস্টুরেন্ট বুক করে নিয়েছে ম্যাম, তাই পুরো রেস্টুরেন্ট ফাঁকা। কথাটা শ্রবণ হতে চকিতে তাকালো রোজা। নির্ণয়ের মুখ পানে বেশ ভাবলেশীন ভাবেই বসে আছে সে। ওয়েটার এবার নির্ণয়ের পানে তাকিয়ে প্রশ্ন করল, স্যার অর্ডারটা?
আপনাদের এখানে সব খাবার একটা একটা করে নিয়ে আসুন। কথাটা বলে হাতের ইশারায় চলে যেতে বলল। ওয়েটার মাথা নিচু করে কুর্নিশ জানিয়ে বিদায় নিয়ে চলে গেল। রোজা এখনো ড্যাপ ড্যাপ করে তাকিয়ে আছে নির্ণয়ের পানে। নির্ণয় দুই ভ্রু নাচাতে মুখ খুলল রোজা। আপনি কি কোনো মাফিয়া নির্ণয় ভাই? হঠাৎ এমন প্রশ্নে ভড়কে গেল নির্ণয়, কাশি উঠে গেল তার। নির্ণয়কে কাশতে দেখে সামনে রাখা পানির বোতলে চিপি খুলে এগিয়ে দিল তার দিকে। পানির বোতল হাতে নিয়ে ঢক ঢক করে পানি পান করলো নির্ণয়। পানি পান করা শেষে আবারও তাকালো রোজার দিকে। তোর এমন কেন মনে হলো? না মানে আমি উপন্যাসে পড়েছিলাম মাফিয়া নায়কদের অনেক টাকা হয়, তারা যেখানে নায়িকাদের নিয়ে যায় পুরো এরিয়া নিজেদের দখলে নিয়ে রাখে যাতে নায়িকাকে কেউ না দেখে। আপনিও পুরো রেস্টুরেন্ট বুক করেছেন তাই মনে হলো আর কি। সারাদিন ফেসবুকের এসব চুম্মাচামের গল্প পড়লে মাথা ওইসবই করবে। আর তোর কি নিজেকে নায়িকা মনে হয় নাকি? তোর কি নিজেকে নায়িকা মনে হয়? বিশ্বাস কর রোজ, তুই এতটাই সুন্দর না আছে তোকে নায়িকাদের মতো লাগবে। ইউ লুক লাইক আ পেটনি। ইটস পারফেক্ট ফর ইউ। মোটেও আমি পেতি না নির্ণয় ভাই। ভাইজান বলে আমি নাকি প্রিন্সেস, আর আপনি কিনা পেতি বলছেন। আপনি খুবই পচা নির্ণয় ভাই, আপনার সাথে আমার আমার জীবন কাটটি, আর কথাই বলবো না, আমি বলে দিলাম। তোর ভাইজান ঠিক বলে, তুই আসলে প্রিন্সেস রোজ, আমার প্রিন্সেস, আমার অন্ধকার সাম্রাজ্যের একমাত্র সাম্রাজ্ঞী, আমার তেলে তেলে গড়ে তোলা পাপের রাজ্যের একমাত্র পূর্ণতা তুই। মনে মনে কথাগুলো বলে দীর্ঘশ্বাস ফেলল নির্ণয়। এক এক করে খাবারের প্লেট দিয়ে পুরো টেবিল ভরিয়ে দিয়েছে ওয়েটার। এত খাবার দেখে চোখ প্রায় বেরিয়ে আসার উপক্রম রোজার। প্রায় 35 রকমের থেকেও বেশি খাবার টেবিলে সাজানো। এত খাবার কে খাবে এই ভেবে যেন মাথা ঘুরছে তার। এত খাবার কে খাবে নির্ণয় ভাই? এই যে আমার সামনে চেয়ারে মেয়েটা দেখছিস, ও খাবে। আচ্ছা নির্ণয় ভাই, আপনি কি কোনোভাবে আমায় মেরে ফেলার ফোন দিয়ে আছেন? না মানে একটু খাবার খেতে চেয়েছিলাম তাই বলে খাবারে চুবিয়ে মারবেন যাতে আব্বু বড় আব্বু আপনার দোষ দিতে না পারে, তাই না? যাই হোক, সবই বুঝি আমি। এখানে এত খাবারের মাঝেও একটা খাবার মিসিং নির্ণয় ভাই। নির্ণয় ভ্রুকুচকে তাকালো খাবারের পানে। কিছু বুঝতে না পেরে আবারও তাকালো রোজার মুখের দিকে। তা দেখে মুচকি হাসলো রোজা। কি মিসিং বলতো? আইসক্রিম, আমার এখন আইসক্রিম চাই। নো ওয়ে রোজ, এখন কোনো আইসক্রিম পাবি না তুই। ওমা নির্ণয় ভাই, আপনার এত খাবারের টাকা হলো, শুধু আইসক্রিমের টাকা হলো না? ওটার বেলায় এত কিপটা হলেন আপনি, ছি ছি। হোয়াট মিন্স কিপটা? কিপটা মানে কৃপণ। এইটুকু জানেন না, তাতে এত বড় হয়েছেন। দুদিন পর তো বুড়ো হবেন, এখনো তো ঘর সংসার হলো না, বাচ্চা কাচ্চা হয়নি। সেটা তো না হয় বাদই দিলাম, দেখবেন আমার বাচ্চা আপনাকে আপনাকে মামা না বলে দাদু ভাই বলবে। হোয়াট? তোর আমাকে বুড়ো মনে হচ্ছে? তোর চোখের ডাক্তার দেখাতে হবে। তোর চোখে প্রবলেম, আগে বলিসনি কেন? কালো চশমা তো আপনি পরেন, তাহলে আমার চোখে সমস্যা হবে কেন বলেন তো? বড্ড বকবক করিস তুই। যা বাবা, এখন আমার কথা বলাও বিরক্ত লাগে আপনার। জাস্ট শাট আপ রোজ। ওকে রোজা, চুপ। বলেই দুই ঠোঁটের উপর আঙ্গুল রাখলো রোজা। প্রায় 5 মিনিট কোনো কথা বলছে না সে। এতেই আরো বিরক্ত হচ্ছে নির্ণয়। এরই মধ্যে 5 রকমের আইসক্রিম এনে টেবিলে রাখলো ওয়েটার। এতেও রোজার কোনো ভ্রুক্ষেপ নেই। নির্ণয় এবার হালকা ঝুঁকে দুহাত জোর করে বলল, যুদ্ধ জয় করার মতো হাসলো রোজা। তারপর নিজের পছন্দের চকলেট ফ্লেভারের আইসক্রিমের বাটি হাতে নিয়ে মনের সুখে আইসক্রিম খেতে লাগলো সে। ফাঁকা রাস্তা ড্রাইভিং সিটে বসে আর চোখে কাচুমাচু হয়ে থাকা মেয়েটিকে পর্যবেক্ষণ করছে অপূর্ব। গাড়ির কাজ হালকা নামানো থাকায় বাতাসে খোলা চুলগুলো উঠছে তার। তাতেও নেই কোনো খেয়াল। চোখের কোণে কাজল কিছুটা লেপ্টে আছে। তা কি এই মেয়ে জানে তার ওই কাজল কালো চোখ দুটো যে বড্ড টানে আমায়? আর কত সময় নেবেন আপনি? মানে কি কিসের সময়? আপনার স্মৃতিশক্তি এত দুর্বল বুঝি? সব এত তাড়াতাড়ি ভুলে যান? না মানে তা কেন হবে? তাহলে কি তাহলে? বেশ রাগ লাগলো অপূর্বের। এই মেয়ে কি তাকে ম্যানিপুলেট করার ধান্দায় এসেছে? তবে যথাসম্ভব শান্ত রাখার চেষ্টা করলো সে নিজেকে। আমার উত্তর চাই মিস নীলিমা, আজ আর এখনই। হার্ডলি 5 মিনিটস টাইম। আসলে এও টাইম স্টার্ট নাও। বেশ কিছুক্ষণ থা মেরে বসে রইল নীলিমা। অপূর্বও তাকে ঘাটালো না। দুজনের মধ্যে বেশ নীরবতা বিরাজমান। 4 3 2 1 0 নাও স্টপ। এখন বলুন কি ডিসিশন নিলেন? আশা করি উত্তর হ্যাঁ আসবে, আর না আসলেও হ্যাঁ কিভাবে করাতে হয় আমার জানা আছে। সো ভেবেই উত্তর দিবেন আশা করি। না মানে হ্যাঁ। কি না মানে হ্যাঁ? আমি রাজি। বাঁকা হাসলো অপূর্ব। সে তো চেয়েছিল মেয়েটা নিজের মুখে বলুক সে রাজি। তবে কপালে ভাঁজ পড়ল অপূর্বের। তবুও শান্ত চোখে তাকালো সে। তবে কি?
আমার কিছু সময় চাই নিজেকে তৈরি করার জন্য। ওকে। কথা শেষ করে গাড়ি ব্রেক করলো অপূর্ব। নীলিমা বাইরে তাকাতেই দেখলো তার রেস্টুরেন্ট চলে এসেছে। একবার অপূর্বের দিকে তাকিয়ে গাড়ি থেকে নেমে গেল সে। নীলিমা নামতেই গাড়ি ঘুরিয়ে চলে গেল অপূর্ব। তার যাওয়ার পানে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল নীলিমা। ধীর পায়ে এগিয়ে গেল রেস্টুরেন্টের দিকে। সন্ধ্যা 7টা। রঞ্জনে গোল মিটিং বসেছে। মিটিংয়ের আসল উদ্দেশ্য এখনো খোলাসা নয়। সকলের কপালে চিন্তার ছাপ। কিচেন থেকে সকলের জন্য কফি হাতে এগিয়ে আসছে রিধিমা। অ্যান্সিকে জানানোর পরেই আমাদের প্ল্যান ফাইনাল করা উচিত, কি বলিস তোরা? কফিতে চুমুক দিয়ে সকলের উদ্দেশ্যে কথাগুলো বলল ত্রিধা, আয়ান, অপূর্ব, রিধিমা। সকলের মাথা ঝাঁকিয়ে সায় জানালো, তবে এর মধ্যেই ফোরন কাটল রিয়ান। কেন রে, তোর এনসি ছাড়া কি আমরা কিছু করতে পারি না? তোর টুনটুনির জোর কম, তাই তো। অ্যান্সি উপরে ডিপেন্ড তুই। এই শালি, আমার টুনটুনি কি তোকে দিয়েছিলাম আমি? কেমনে জানলি জোর কম? তোর শরীর দেখছিস ফাটা বাসের মতন, তাহলে টুনটুনি আর কথা হবে বল? দুজনের ঝগড়া বেশ উপভোগ করছে সকলে। আয়ান কফির কাপ রিধিমার হাতে দিয়ে বেশ আরাম করে বসলো। হাড্ডাহাড্ডি লড়াই দেখতে সকলের মাঝে এখন টান টান উত্তেজনা, কে জিতবে এই নিয়ে। তুই বুঝছি টুনটুনি ব্যবসা শুরু করেছিস? ব্যবসা করলেও তোরটা কিনবো না শালা শুয়োর। এদের ঝগড়ার মাঝে ঘুমন্ত রোজাকে কোলে নিয়ে হলরুমে প্রবেশ করলো নির্ণয়। রিধিমার চোখ ওদের উপর পড়তে ব্যস্ত ভঙ্গিতে বসা থেকে উঠে নির্ণয়ের কাছে গেল সে। ভাই কি হয়েছিল? কিছু বলার আগে থামিয়ে দিল নির্ণয়। ও ঘুমোচ্ছে। তোদের কারো কথায় যদি ওর ঘুম ভাঙে তার কর্তা নেব আমি। ওর যাওয়ার পানে তাকিয়ে আয়না বিড়বিড় করে বলল, এই শালা কি আমাদের থ্রেট দিল নাকি ভয় দেখালো? সাবধান করলো। অপূর্বের কথায় থতমত খেলো আয়ান। তুই শালা সবখানেই কান পাততিল কেন বলতো? না জানি আমার বাসর ঘরের দরজা ও সাউন্ড শুনতে কান পেতে থাকিস কি না কে জানে। দেখ ভাই, আগেই বলছি আমি তোদের ডিভোর্স করাবো না। তোরা করি না? এত বছরের সাবধানের পর একটা বউ পাবো। তোদের জন্য যদি আমার বাসন নষ্ট হয় তবে আমার অভিশাপে ধ্বংস হবি সবগুলো। কে কার অভিশাপে ধ্বংস হলো? থাইল্যান্ডের ব্যাংকক থেকে প্রায় 150 কিলোমিটার দূরে অবস্থিত পাতায়া শহর। এশিয়ার মধ্যে অন্যতম একটা হানিমুন স্পট হিসেবে পরিচিত এই পাতায়া। সমুদ্রের হাতছানির সাথে সাথে মিলে অন্যতম রঙিন এক শহর। ঘুম থেকে উঠে নিজেকে হোটেল রুমে আবিষ্কার করে রোজা। আর মোড়া ভেঙে আশেপাশে তাকিয়ে বেশ উঠে যায় সে। সবকিছু কেমন অপরিচিত মনে হচ্ছে তার। চোখ কচলে আবারও আশেপাশে পর্যবেক্ষণ করছে সে। কিরে ভাই, মুই কি স্বপ্ন দেখেছো নাকি? কথাগুলো বলে আবারও কচলাতে লাগলো নিজের চোখ। না, এবারেও যেন সব একই আছে। রোজা এবার যেন নিজের শরীরে বেশ জোরে চিমটি কাটলো। না, স্বপ্ন না। আমি কোথায়? আমি কি কিডন্যাপ হয়েছি? কে কিডন্যাপ করলো আমায়? কখন হলাম? আমি তো বাইরেও বের হইনি। তাহলে কোথায় আমি এখন? এখানে কেন আনা হয়েছে? আমার কি তাহলে আর কারোর সাথে দেখা হবে না? এইখানে কি আমার জীবন শেষ? কিছুক্ষণ থেমে বুক ভরে শ্বাস টেনে নিল রোজা। আবারও টেপ রেকর্ডার চালু হলো তার। তাহলে কি এই জীবনে নির্ণয় ভাই আমার হলো না? আমি কি তার বউ হতে পারলাম না? তার সাথে বাসর করতেও তো পারলাম না। নির্ণয় ভাই কি আমাকে খুঁজবে না? নির্ণয় ভাইকে অন্য কাউকে বিয়ে করবে, অন্য কাউকে বুকে নিবে। ও, তাতে আমার কি? আমি তো মরেই যাব। বলেই হামি তুলল রোজা। রিল্যাক্স ভাব নিয়ে আবারও গায়ে লিয়ে দিল বিছানায়। বলেই হামি তুলল রোজা। রিল্যাক্স ভাব নিয়ে আবারও গায়ে এলিয়ে দিল বিছানায়। আমি আছিটা কোথায় এখন? কিডন্যাপ করে কি কেউ হোটেলে রাখে? রাখে তো অভিশপ্ত পোড়া বাড়িতে। ভিআইপি কিডন্যাপার হয়তো, তাই আমায় হোটেলে রেখেছে। হঠাৎ রুমের দরজা ঠেলে ভেতরে কারো আসার অনুভব হতে ধপ করে উঠে বসে রোজা। সামনে তাকানো মানুষটাকে দেখে চেঁচিয়ে উঠল সে। মির্জা গালিবের একটা কথা আছে না, সন্ধ্যা কাটে না অথচ বছর কেটে যায়। সময়ের সাথে আমরাও চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি জানি না, তবে বুঝতে পারছি কোথাও একটা যাচ্ছি। হয়তো সমুদ্রের দিকে, নয়তো নক্ষত্রের দিকে। নিয়ম করে আমাদের জ্বর ঠান্ডা অভিমান হচ্ছে। বিনা পরিশ্রমকে দিনের পর দিন নিজের সাথে অভিনয় করে যাচ্ছি। নিরাপদ দুটো চোখ ক্লান্ত হয়ে যাচ্ছে, তবুও আমরা যাচ্ছি। প্রিয় মানুষ ফেলে, পরিচিত আকাশ ফেলে আমরা চলে যাচ্ছি দূরে, বহু দূরে কোথাও। সমুদ্রের ডাক চেয়ারে বসে সামনের চোরা বালুতে ঘর বানানো এক তরুণীর দিকে তাকিয়ে এক ধ্যানে কথাগুলো বলছে আয়ান। সি বিচের ডাক চেয়ারে গা এলিয়ে যখন সে সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে ব্যস্ত, তখনই চোখ পড়ে সামনের রিধিমার দিকে, যে সমুদ্রের বালু ঘর বানাতে মত্ত এখন। কি হবে এই ঘর বানিয়ে? পানি তো সব ভাসিয়ে নিয়ে যাবে। কথাগুলো বলতে বলতে সেও এগিয়ে এলো রিধিমার দিকে। বালুর ঘরের ডেকোরেশনটা বেশ সুন্দর হয়েছে মিস।
কারো কথায় পেছনে ঘুরে আকাশপানে মুখ করে তাকালো রিধিমা। আয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে মাথা নামিয়ে আবারও নিজের কাজে মন দিল যে নারীর ঘরে সৌন্দর্য কথাটা নিশ্চয়ই ভুলে যাননি, তাই না? তা হবে কেন মিস? বালু হোক বা সংসার, চেষ্টা করলে দুটোকেই ডেকোরেশন করা সম্ভব। আপনি কি সবসময় রেগে থাকেন? আয়ানের কথায় আবারও তার মুখ পানে তাকালো রিধিমা। আপনার এমন কেন মনে হলো? এই যে গাম্ভীর্য ভাব নিয়ে থাকেন যে। আপনাকে দেখলেই আমার গাম্ভীর্য ভাব চলে আসে। কিছু বলবেন মিস? বললাম, আপনি এখানে কি করছেন? আমি তো সমুদ্র বিলাস করতে এসেছিলাম। তা ওটা না করে এখানে কি কাজ? কাজেই তো করছি। মানে? আমি কি আপনাকে সাহায্য করতে পারি? তার দরকার হবে না, ধন্যবাদ। দুজন মিলে করলে কাজটা তারা। কথা শেষ করার আগে কারোটাকে থেমে যায় আয়ান। সাথে সাথে মাথা ঘুরিয়ে পেছনের দিকে ফিরে দুজন। এই শালা, আমার বোনের কাছে কি তোর? কথা শেষ করে রিয়ান খুব জোরে কিল বসিয়ে দিল আয়ানের পিঠে। আয়ান ব্যথায় চোখ কুঁচকে নিল। চলে এলি কাবাডে হাড্ডি হতে। আমি হাড্ডি? তা নয়তো কি? নির্ণয় ভাই কি তোদের আড্ডা দিতে এখানে আসতে বলেছে? নাকি আমাদের প্ল্যান সফল হয়েছে? আচ্ছা, নাকি আমাদের প্ল্যান সফল করতে? ডেকোরেশন এখন অনেক বাকি। এ কি নির্ণয় ভাই, আপনি এখানে? তার মানে আমি কিডন্যাপ হইনি? ভ্রুজোড়া কুচকে রোজার পানে তাকালো নির্ণয়। বাই এনি চান্স তোর কি কিডন্যাপ হওয়ার শখ আছে রোজ? একদম ঠিক ধরেছেন। আমার অনেক দিনের স্বপ্ন নির্ণয় ভাই, কেউ আমায় কিডন্যাপ করে নিয়ে যাক। মানুষের জাতি যাওয়ার স্বপ্ন থাকে, নতুন জিনিস আবিষ্কারের স্বপ্ন থাকে, আর তোর কিনে কিডন্যাপ হওয়ার স্বপ্ন? বাহ রে বাহ। স্বপ্ন তো স্বপ্ন, ওসব বাদ। আমি এখন কোথায় আছি বলেন তো? চার দেয়ালের ভিতরে? মানে? তুই তো ঘরে আসিস। ও নির্ণয় ভাই। আহ রোজ। রোজা ভেবাচাকা খেয়ে চোখ রাখলো নির্ণয়ের মুখের পানে। তার ঠোঁটে খেলে যাচ্ছে দুষ্টু এক হাসি। রোজা কিছুটা এগিয়ে আসলো নির্ণয়ের কাছে। এতে যেন বিন্দু পরিমাণ অবাক হলো না নির্ণয়। সে একদৃষ্টিতে তাকিয়ে রোজার গতিবিধি পর্যবেক্ষণ করছে। রোজা আরও কিছুটা এগিয়ে এসে পায়ের উপর পা রেখে দু হাতে গলা জড়ে ধরে নির্ণয়ের। আচ্ছা নির্ণয় ভাই, আপনার কি কোনো প্রেমিকা আছে? না, বউ আছে। চৌকিতে দূরে সরে যায় রোজা। অসহায় চোখে তাকায় সে। চোখের ভাষায় বুঝাতে চাইছে মনের কথা। কি হলো, সরে গেলি কেন? না, এমনি। কাছে আয়। না। আয় বলছি। বলছি তো যাব না, আপনি বেরিয়ে যান এই রুম থেকে। রোজ, হয়তো কাছে আয়। কথা শেষ করার আগেই রোজা অনুভব করলো কেউ তাকে সাপের মতো আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিয়েছে। আমার থেকে দৌড়ে যাওয়ার সাহস কোথায় পেলে তুই? নির্ণয়ের গম্ভীর স্বরের কথায় হুঁশ ফিরল তার। বাপ রে, এ কি নির্ণয় ভাই এভাবে শক্ত করে ধরেছেন কেন? মনে হচ্ছে আমার হাড়গুলো সব গুঁড়ো গুঁড়ো করে দিবেন। আর বউ থাকতে আমায় জড়িয়ে ধরা মানে কি? হ্যাঁ, আমার ইচ্ছা। আপনার ইচ্ছেতেই সব হবে নাকি? এখন তো দেখছি মাথার সাথে আপনার চরিত্রেও সমস্যা আছে। দূরে যান বলছি। যদি না যায় মেরে ফেলবো। তোর জন্য আমি মরতেও রাজি রোজ। মানে? 5 মিনিট টাইম। বেরিয়ে উপর শপিং থেকে ড্রেস বের করে রেডি হব। আমি বাইরে আছি। রেডি কেন হব? এত প্রশ্ন করিস না তো। সন্ধ্যা 7টা। পাতায়া সি বিচের কাছে ফাঁকা এক স্থানে বেশ সুন্দর ডেকোরেশন করছে রিয়ান, ত্রিধা, রিধিমা, আয়ান, অপূর্ব। জায়গাটা বেশ আকর্ষণীয় লাগছে। কিছুটা দূরেই রয়েছে সমুদ্রের সৌন্দর্য, যা মন ভালো করার অন্যতম কারণ। ত্রিধা এক দৃষ্টিতে তাকিয়ে আছে সমুদ্রের পানে। হয়তো মনের সকল অপূর্ণতাকে ভাসিয়ে দিচ্ছে সমুদ্রের বড় বড় ঢেউয়ের মাঝে। নিষ্ফল সেই দৃষ্টিতে কত শত বেদনা লুকিয়ে রেখেছে মেয়েটা, যার হদিস হয়তো কেউ জানে না। হাতে জ্বলন্ত সিগারেট ধোঁয়া ছাড়ছে। কিছু সময় পর পর যার স্থান হচ্ছে ত্রিধার হালকা মিষ্টি কালার লিপ জেল দেওয়া ঠোঁটে। এক এক করে টান দিয়ে ধোঁয়া ছাড়ছে সমুদ্রের পানে। কিছুটা দূরেই হই হই করছে সকলে। রিয়ানের চোখ ত্রিধার উপর পড়তেই বুকের ভিতর ধুপ করে উঠল তার। ভিতর ছেড়ে ধীর পায়ে এসে দাঁড়ালো ত্রিধার পাশে। পা থেকে মাথা অবধি বেশ ভালো করে পর্যবেক্ষণ করলো। হালকা কাশি দিয়ে নিজের উপস্থিতি জানান দিতে খ্যাক করে উঠল ত্রিধা। এ শালা, তোর কি যক্ষা রোগ ধরা পড়েছে নাকি বাল? রিয়ান পুরোই থ হয়ে গিয়েছে। কাশলে কি যক্ষা হয়? তার মনে এখন এই প্রশ্ন ঘোরাঘুরি করছে। নিজেকে সামলে প্রশ্ন ছুড়ল ত্রিধার পানে। আচ্ছা জান, বলতো আল্লাহ তোকে কোন চিজ দিয়ে বানাইছে? তা বলবো, আগে বল আমাকে জান বলি কোন সাহসে? আমার বোনকে তো জান বলবো, তাই না? কে তো জান? কে আবার? এই আমার সামনের মেয়েটা। তোর জানের উপর ঠাডা পড়ুক, পানিতে ডুবে মরুক। আরে যা, আমি 40-এর আয়োজন করতেছি। তবে রে, বলেই হাতে সিগারেট ফেলে দিয়ে রিয়ানকে ধরতে পিছনে ছুটল ত্রিধা।
এই গাভী খেপেছে। রিয়ান দাঁড়া বলছি। ধরে দেখা। শপিং হাতে নিয়ে যেন আকাশ থেকে পড়লো ব্যাগে ব্ল্যাক কালারের অসম্ভব সুন্দর একটা শাড়ির সাথে ম্যাচিং ব্লাউজ পেটিকোট। জানতাম আমাকে বাঁশ দেওয়ার মতো কিছু থাকবে, হনুমানটা ভালো কিছু আনবে নাকি, কিন্তু এখন এই শাড়ি পরবো কি করে? বিড়বিড়িয়ে কথাগুলো বলল রোজা। জীবনের প্রথম আজকে শাড়ি পরবে সে। শপিং ব্যাগ থেকে পেটিকোট আর ব্লাউজ পরে নিল সে। এবার পালা শাড়ি পরার। বেশ কিছুক্ষণ চেষ্টা করেও যেন ব্যর্থ সে। না হচ্ছে না, এখন কি করি? হেল্প করবে কে আমায়? নির্ণয় ভাইকে কি ডাকবো? নির্ণয় কথাটা মাথায় আসতে মাথায় দুষ্টু বুদ্ধি চেপে বসে কণ্ঠে মধুর এনে মিষ্টি স্বরে ডাকতে শুরু করে। নির্ণয় ভাই, ও নির্ণয় ভাই, একটু ভেতরে আসুন না। রোজার মিষ্টি করে বলা যেন নির্ণয়ের মোটেও সুবিধা লাগলো না। তবে মনে সন্দেহ মনেই রেখে ঘরে ঢুকে এলো নির্ণয়। এসে যা দেখলো তাতে যেন চোখ রসগোল্লা হয়েছে। নির্ণয় ধীর পায়ে এগিয়ে আসছে। পেটিকোট আর ব্লাউজ পরিহিত রোজাকে বেশ লাস্যময়ী লাগছে। চোখ ফেরানোই যেন তাই হয়ে উঠেছে। দেখুন না নির্ণয় ভাই, আমি শাড়ি পরতে পারছি না। রোজার বলা কথাগুলো যেন তার কর্ণদ্বয় হচ্ছে। নেশা ভরা চোখে এগিয়ে আসছে সে অষ্টাদশীর পানে। এই মেয়ে কি জানে তার এই রূপে পাগল হচ্ছে তার সামনের পুরুষটি? নিজেকে কন্ট্রোল করা যে বড় তাই হয়ে যাচ্ছে তার। ঘোর লাগানো দৃষ্টিতে ধীর পায়ে রোজার সামনে এসে দাঁড়ালো নির্ণয়। এক দৃষ্টিতে তাকিয়ে শুষ্ক ঢোক গিলছে সে। ও নির্ণয় ভাই। রোজা নির্ণয়ের কোনো সাড়া না পেয়ে বেশ বিরক্ত হলো। একে তো নিয়ে এসেছে শাড়ি, যা সে জীবনেও পরেনি। কই তাকে শাড়ি পরতে সাহায্য করবে? তা না করে এই লোক কিনা ঠায় দাঁড়িয়ে আছে। কণ্ঠে খানিকটা বিরক্তি নিয়ে আবারও ডাকতে লাগলো রোজা। নির্ণয় ভাই, শুনছেন আপনি? না, এবারেও যেন কোনো কথা বলছে না সে। রোজার বিরক্তি চরম পর্যায়ে পৌঁছে নির্ণয়ের হাত ধরে ঝাঁকি দিতে দৃষ্টি ফেরালো নির্ণয়। ভ্রুজোড়া কুচকে তাকালো রোজার পানে। এইভাবে অর্ধেক শরীর বের করে ঠায় দাঁড়িয়েছিস কেন? কি করব, শাড়ি পরতে পারি না তো। কেন? কেন মানে কি নির্ণয় ভাই? কেন মানে ওয়াই? রোজা থতমত খেয়ে ক্যাবলার মতো তাকিয়ে রইল নির্ণয়ের পানে। তা খেয়াল করে নির্ণয় নিজের ডান ভ্রু নাচিয়ে কি হয়েছে বুঝাইতে মুখ খুলল রোজার। আমি তো জানতাম ওয়াই মানে কেন, এখন তো দেখছি কেন মানে ওয়াই। তোর ফাঁকা মাথায় এত প্রেশার দিস না তো। আমি সমস্যা কি এটা বল। রোজা ঠোঁট উল্টিয়ে বাচ্চাদের মতো বলতে লাগলো। দেন না নির্ণয় ভাই, আমি তো পারছি না। তোকে নিয়ে আর পারি না। নির্ণয় বেড থেকে শাড়ি হাতে নিয়ে রোজাকে পরাতে লাগলো। শখের পুরুষের ঠান্ডা হাতের স্পর্শে বারবার কেঁপে উঠছে সবে 18-তে পা দেওয়া লাস্যময়ী মেয়েটি। প্রণয়ের প্রথম পুরুষের ছোঁয়া যেন হৃদয় গহীনে ভালোবাসা সুপ্ত ফুল হয়ে ফুটে উঠেছে তার। তাকে আজ নতুন না, একদমই নয়। এই অনুভূতির জ্বর এসে ভেসেছে আরও আগে। তাই পুরুষের জানার কথা নয়। কুচি তুলে রোজার নাভির নিচে গুজে দিতে গেলে কাঁপতে শুরু করে রোজা। পুরো শরীর অবসর উপক্রম তার। নির্ণয়ের বুকেও যে ঝড় উঠেছে। তার পিচ্ছি বউ যে এত বড় হয়েছে তা সে বুঝতেই পারেনি। কুচির শেষ অংশ গুজে দিতে চোখ মুখ খিচে নির্ণয়ের হাত খামচে ধরে রোজা। নির্ণয় বুঝতে পারল রোজার অনুভূতি। রোজার কাছ থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে আলতো হাতে বুকে জড়িয়ে নিল তাকে। এখনো কাঁপছে মেয়েটা। নির্ণয় রোজার পানে তাকে মুচকি হেসে ডাকলো। রোজ পাখি। হুম। কাপা কাপা কণ্ঠে উত্তর দিল রোজা। আরো শক্ত করে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে মুখ লুকালো নির্ণয়ের বুকে। নির্ণয় অনুভব করলো মেয়েটার উত্তেজনা। তবে এখন ভুল কিছু করা যাবে না ভেবে নিজেকে কন্ট্রোল করে নিল। পকেট থেকে কালো রঙের রুমাল বের করে হাতে নিল সে। আবার আলতো হাতে বুক থেকে রোজা মুখ তুলে দাঁড় করালো তার সামনে। উল্টো ঘুরিয়ে দিয়ে মুখ ডুবালো রোজার হাঁটু ছুঁই ছুঁই চুলগুলোতে। বেশ মিষ্টি একটা সুবাস আসছে সেখান থেকে। নির্ণয় বেশ বড় একটা নিঃশ্বাস টেনে নিল। অ্যালকোহল। কিছু বলেন নির্ণয় ভাই? আমাদের যেতে হবে যে পাখি। কোথায়? নির্ণয় কোনো উত্তর না দিয়ে হাতে থাকা কালো রুমাল দিয়ে চোখ বেঁধে দিল রোজা। এ কি নির্ণয় ভাই? কথা শুনে করার আগে রোজা পিঙ্ক কালারের ঠোঁটে উপরে হাত রেখে থামিয়ে দিল সে। জাস্ট ফলো মি। রোজা আর কোনো কথা না বলেই পা মেলালো নির্ণয়ের সাথে। রাত 10টা ছুঁই ছুঁই। বিচের পাশে পার্টিতে উপস্থিত সকলে। পার্টির থিম দেওয়া হয়েছে সাদা রং। ডেকোরেশন পুরোটাই সাদাতে করা হয়েছে। সকলের পরনে সাদা ড্রেস। সকলের চোখ জোড়া খুঁজছে পার্টির বিশেষ ব্যক্তিটির জন্য। আর তার অপেক্ষাতেই রয়েছে সকলে। সাদা রঙের চুড়িদার পরে পার্টির একপাশে দাঁড়িয়ে আছে রিধিমা। অপূর্ব সুন্দরী লাগছে তাকে। সাদা চুড়িদার যেন পরেই লাগছে তাকে। সবে পিঠে পড়া চুলগুলো অযত্নে ছড়িয়ে রয়েছে সারা পিঠ জুড়ে। মাঝে মধ্যে বেশ কয়েকটা চুল এসে অবস্থান করছে তার মুখে, যা বেশ বিরক্ত নিয়েই বারবার সরিয়ে দিচ্ছে সে। মুগ্ধ দৃষ্টিতে তার পানে তাকিয়ে তাকে পর্যবেক্ষণ করছে দুটি চোখ। কে তুমি? অপরূপা, লাবণ্যময়ী, হাস্যোজ্জ্বল প্রেম দেবী। আমি হারিয়ে যাই তোমার অন্তর নীলেই। চোখ বলে আরও দেখি, ভিতর বাহির অন্তর নদী। নাক বলে গন্ধ বুঝি,
অন্ধলোকের সারগন্ধ যেটুকু পায় সবটাই চাই। মুখ বলে কিছু বলি, ভালো লাগার কথা ঝুড়ি। জিহ্বা বলে স্বাদ নেব গো, যা আছে সব চেটে পুটে। অনুভূতিগুলো লুটে নেব, কান বলে কিছু শুনি। সুরেলা কণ্ঠে কথার মেলা, বুক বলে জড়িয়ে রাখি। আদর করে খুব যতনে, মন বলে কাছে টানি। অন্তর মাঝে গহীন লোকে, হৃদয় বলে ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি খুব বেশি। হাত বলে ছুঁয়ে দেখি, ধারে রাখি হাত দুটো শক্ত করে। সারাটি জীবন নিজের করে, পা বলে কাছে চাই, আরও কাছে, খুব কাছে, তোমার ওই অন্তর নিলে। মুগ্ধতা আবেগ মিশ্রিত কথাগুলো কানে আসতে পিছনে ফিরে তাকালো রিধিমা। বাহ, আপনি কবিতাও পারেন? মুচকি হাসলো আয়ান। এখনো রিধিমার পানে দৃষ্টি স্থির। তার বেশ কি হলো? কিছু না, অপূর্ব সুন্দর লাগছে আপনাকে। লজ্জা পেল রিধিমা। গাল দুটো ব্লাশ করছে তার। তা দেখে হো হো করে হেসে উঠল আয়ান। এবার যে ভ্রুজোড়া কুচকে নিল রিধিমা। এ কি, প্রশংসা করে হাসছেন কেন? আয়ানের উত্তরের আগেই রিধিমা করলো নির্ণয়। রোজকে পার্টিতে এগিয়ে আসছে, চোখে কালো রুমাল বাঁধা। এটা প্ল্যান করে রাখা হয়েছিল। রিধিমা আয়ানের উত্তরে ছুটে এলো রোজার দিকে। নির্ণয় রোজাকে পার্টি এনে দাঁড় করাতে লাইট অফ হয়ে গেল। কোথায় এলাম আমরা নির্ণয় ভাই? চুপচাপ দাঁড়াতো রোজ। না, দাঁড়াবো না। আপনি সবসময় আমায় এত বকেন কেন? কোথায় বকলাম তোকে? বলবো, তার আগে চোখের কাপড় খুলে দিন। রোজার কথাতে সাথে সাথে চোখের বাঁধন খুলে দিল নির্ণয়। চারিপাশে অন্ধকার করে রাখা, কিছুই যেন চোখে পড়ছে না রোজার। অন্ধকার রাতে আকাশের অর্ধ চাঁদ ছাড়া চারপাশে সবকিছুই যেন এখন অন্ধকারে ডুবানো। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।